গুড আফটারনুনস। তোমাদেরকে সকলকে আমাদের এক্সাম প্রিপারেশন বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আর যেহেতু এটা আমার মানে প্রথম বছর তোমার অনলাইনে পড়ানোর, তাই এবং অলরেডি অনেক সময় তোমার অতিবাহিত হয়ে গেছে, তাই চেষ্টা করছি ক্লাস 9-এ যতগুলো তোমার চ্যাপ্টার করানো যায় এবং ক্লাস 10-এ যতগুলো চ্যাপ্টার করানো যায় সেগুলো করিয়ে দিতে। তাই তোমাদের একটাই কাজ, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং কমেন্ট করবে একটা ভালো দেখে। এগুলাই আসলে উৎসাহিত করে। তো এবছর আর ব্যাচ লঞ্চ করছি না, তাহলে আর কথা বাড়াচ্ছি না। চলো তাহলে আজকে আমাদের পড়াটা শুরু করি। তোমার ক্লাস 9-এর তোমাদের দেখো জীবন ও তার বৈচিত্র্য, ফার্স্ট চ্যাপ্টারটাই আছে। আছে তো এখানে তোমাদের একটা ট্যাক্সোনমি বলে চ্যাপ্টার আছে। ট্যাক্সোনমি আছে, এইটাই আজকে আমরা তোমাদের পড়ব। ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি, এটা শব্দের অর্থ কি? যে কোনো জীব, যে কোনো জীব, তাদের আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার, এই তিনটা করার পদ্ধতিটাই হচ্ছে তোমার ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমি কি? জীবন বিজ্ঞানের যে শাখায় তোমার জীবেদের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণী বিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে তোমার ট্যাক্সোনমি বলে। দেখো ট্যাক্সোনমি তোমাদের তিনটা তোমার কিওয়ার্ড আছে, মানে তোমার যেগুলো ট্যাক্সোনমির জন্য গুরুত্বপূর্ণ। ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি, নাকি ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি, এর সম্পর্কে আমরা জানি কিছু। দেখো ট্যাক্সোনমি দুটো ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে। একটা হচ্ছে তোমার ট্যাক্সিস। ট্যাক্সিস ট্যাক্সিস কথার অর্থ হচ্ছে তোমার বিন্যাস। ট্যাক্সিস কথার অর্থ বিন্যাস। আর নোমাস, এই দুটো শব্দ নিয়ে তোমার ট্যাক্সোনমি তৈরি হয়েছে। নোমাস কথার অর্থ হচ্ছে তোমার বিধি বা নিয়ম। তাহলে ট্যাক্সোনমি দুটো ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে তোমার, এক ট্যাক্সিস যার অর্থ বিন্যাস, আর নোমাস যার অর্থ বিধি বা নিয়ম। এবার আসুন, ট্যাক্সোনমি সর্বপ্রথম তোমার নামকরণ করেছিলেন আগস্টিন তোমার পি ডে ক্যান্ডল। ইনি সর্বপ্রথম তোমার নামকরণ করেছিলেন, আগস্টিন পি পি দ্য ক্যান্ডল আগস্টিন পি দ্য ক্যান্ডল, ইনি তোমার সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন, মনে রাখবে। এবার হচ্ছে ফাদার অফ ট্যাক্সোনমি
অফ ট্যাক্সোনমি। ইনি হচ্ছেন তোমার ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। ইনার লেখা দুটো বই আছে। একটা হচ্ছে তোমার স্পিসিস প্লান্টেরিয়াম, আর একটা হচ্ছে স্পিসিস তোমার নেচারি। আরে আরে দুটো আর পড়ি ওদের নেচারি। এই স্পিসিস প্লান্টেরিয়াম আর স্পিসিস নেচারি, এই দুটো বইয়ে ইনার লেখা। তোমার স্পিসিস প্লান্টারিতে প্রায় তোমার 5900টা প্রজাতির উল্লেখ করেন। আর তোমার আর এইটাই করেছিলেন মোটামুটি ওই ধরো 4200টার মতো। আর এইখানে তোমার প্লান্টারি মানে উদ্ভিদের সম্পর্কে লিখেছিলেন, আর এইখানে তোমার নেচারিতে প্রাণী। তাহলে এই হচ্ছে তোমার ক্যারোলাস লিনিয়াস। ইনি আবার দ্বিপদ নামকরণও আবিষ্কার করেন। কি বলতো? দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ শুরু করেন। তার জন্য এনাকে ফাদার অফ নোমেনক্লেচারও বলা হয়। ফাদার অফ নোমেনক্লেচার। ফাদার অফ নোমেনক্লেচার। হ্যান্ডরাইটিং বুঝতে পারছো তো? এই হলো তোমার ক্যারোলাস লিনিয়াসের হিস্ট্রি, আর এই হচ্ছে ট্যাক্সোনমির হিস্ট্রি। তাহলে ট্যাক্সোনমি কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় জীবেদের নামকরণ, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাসের পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বলে। এবার এখানে দেখো দুটো বই লিখেছেন যখন, স্পিসিস তোমার প্লান্টেরিয়াম আর স্পিসিস নেচারি। এই স্পিসিস মানে কি? স্পিসিস মানে হচ্ছে তোমার প্রজাতি। প্রজাতি। প্রজাতিটা আবার কি? প্রজাতি খায় না মাথায় দেয়? প্রজাতি হচ্ছে তোমার যে কোনো একটা গ্রুপ অফ অর্গানিজম, মানে তোমার একটি জীবগোষ্ঠী, একটি জীবগোষ্ঠী যারা তোমার জিন এক্সচেঞ্জ করতে পারে, মানে জিন ট্রান্সফার প্রবাহ হয় অপত্যের মধ্যে। মানেটা কি? মানেটা হচ্ছে যে ধরো এই একটি মানুষ, যে ছেলে, আর একটি মানুষ যে তোমার মহিলা, এদের যে অপত্য বা বাচ্চা হবে সে মানুষেরই হয় তো, নাকি? মানুষই হয়। এই যে তোমার জিন ট্রান্সফার হচ্ছে, এই জিন ট্রান্সফারটাই হয় নিজেদের প্রজাতির মধ্যে। যেমন মানুষের মধ্যে মানুষের, গরুর মধ্যে গরুর, ছাগলের মধ্যে ছাগলের। তাই এই সকল প্রজাতিগুলো, এগুলো হচ্ছে তোমার এক একটা, মানে এই সকল জীবগোষ্ঠীগুলো হচ্ছে এক একটা প্রজাতি।
যেমন পৃথিবীতে যত মানুষ আছে সবাই তোমার হোমোসেপিয়ান্সের প্রজাতি, সেরকম তোমার পৃথিবীতে যত গরু আছে তত সবগুলো গরুর প্রজাতি, এবং তোমার জায়গা অনুসারে নাম আলাদা হয়ে যায়, সাইন্টিফিক নেম। এখনই দ্বিপদ নামকরণ পড়ব। ঠিক আছে, এটা এইখানেই, এই পর্যন্ত এই জিনিসটা তো তোমরা বুঝেছ। দেখো, এই হলো তোমার ট্যাক্সোনমি সম্পর্কে কিছু জ্ঞান। আর এরপর একটু ট্যাক্সোনমির ইতিহাস বা বিন্যাসবিধির ইতিহাসটাও তোমরা জেনে রাখো নাকি। লিনিয়াসের পূর্বে যে ট্যাক্সোনমিটা ছিল, তাহলে লিনিয়াস দন্ত না ওটা নাকি, লিনিয়াস। দেখো, লিনিয়াসের যে ট্যাক্সোনমি করেছেন লিনিয়াস, তার পূর্ব কিন্তু আমাদের ভারতবর্ষ, বুঝছো, ভারতবর্ষে তার অনেক আগেই কিন্তু এই জীবেদের শ্রেণীবিন্যাস করার চেষ্টা করেছিলেন। অনেক ঋষিমুনি আছেন, যেমন ধরো 2500 থেকে 650 বিসিতে, বিসির একটা তোমার পাওয়া যায়, মানে খ্রিস্টপূর্বাব্দ, এটা যীশু খ্রিস্টের জন্মের আগে, প্রায় 250 বছর থেকে 650 বছর আগে তোমার বৈদিক সাহিত্য, বৈদিক সাহিত্যে কিন্তু প্রথম তোমার বিন্যাসবিধির সম্পর্কে জানতে পারি আমরা। প্রায় তোমার 250টি প্রাণী আর তোমার ছিল 740টি তোমার উদ্ভিদদের ব্যাপারে লেখা ছিল তোমার ছান্দোগ্য উপনিষদ। বার করে না লেখালেই প্রবলেম। ছান্দোগ্য উপনিষদে এইখানে কিন্তু তোমাদের ছিল তোমার প্রাণী আর এই তোমার উদ্ভিদদের ভাগ করেছিলেন তিনটাতে, যেটা হচ্ছে প্রথম করেছিলেন জীবজ মানে তোমার ভিভিপেরাস, ভিভিপেরাস মানে হচ্ছে যারা কি বলবো মাতৃকঠোর, মানে সরাসরি বাচ্চা প্রসব করে তোমাদের ইয়াতে। তারপর ছিল তোমার অন্ডজ, কি লিখছি, অন্ডজ, অভিপেরাস মানে যারা ডিম পাড়ে বংশ বিস্তার করে। আর ছিল তোমার উদ্ভিজ্জ, যেটা তোমার উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া যায় যেগুলো। দেখো, তাহলে আমাদের ভারতের মানে সায়েন্সের দিক থেকে কিন্তু অনেক উন্নত ছিল তোমার, কি বলো এটা, অতীতে। আর কিছু মানুষ এখনও মনে করেন যে 1500 বছর আগে জীবনে মানে উৎপত্তি হয়েছিল পৃথিবীতে। ভাবা যায়? 600 বিসি, 600 বিসি তো তোমার সুশ্রুত সংহিতা ছিল, যে চরক সুশ্রুত পড়েছো তো, তো কি বানান লিখছি, সুশ্রুত সংহিতা। এইখানে কিন্তু প্রথম তোমার মানে আরও একটু উন্নত ধরনের ইনি তোমার ভাগটা করেছিলেন সুশ্রুতকে কি বলা হয়, মানে কিসের জনক বলা হয়, এটা তোমরা কমেন্টে লিখবে কিন্তু। দেখো, সুশ্রুত জীবদিককে আমি জীবেই লিখছি, এদেরকে দুটো ভাগে ভাগ করে, এক স্থাবর তোমার যারা অচল উদ্ভিদ, আর করেছিল তোমার জঙ্গমে চলমান বা প্রাণী, বেসিক্যালি এটা। হ্যাঁ, তাহলে স্থাবর আর জঙ্গমে চলমান বা প্রাণী। দেখো, উদ্ভিদ দিককেও ভাগ করেছিলেন বনস্পতি, তোমার বৃক্ষ, বিরুৎ,
আর ঔষধি, দুটো বাবা, ঔষধি, এইগুলাই তোমার ভাগ করেছিল উদ্ভিদ জগৎটাকে। আর প্রাণী জগৎটাকে করেছিল তোমার মৎস্য মানে মাছ, তোমার জঙ্গল মানে হরিণ, তারপর ছিল তোমার মায়াবী, নাকি না মায়াবী তো ছিল না, গুহা মায়া ছিল, গুহা মায়া, সিংহ, সিংহ আর কুলাকার, কুলাকার বা হাতি, এইগুলাই ভাগ করেছিলেন। দেখো এইগুলো জানার একটাই উদ্দেশ্য, কারণ আমাদের তোমার দেশের গৌরব। এরপর তোমার হচ্ছে হিপোক্রেটিস, হচ্ছে তোমার চিকিৎসা বিজ্ঞানের জনক। তারপর অ্যারিস্টটল, কি যে লেখা আছে, একটু আর লেখা আছে না, অ্যারিস্টটল, ইনি তোমার ফাদার অফ জুলজি, মানে তোমার প্রাণীবিদ্যার জনক। আরেকটা আছে ফাদার অফ কি বলতো, বায়োলজি। ইনারও কিন্তু তোমার প্রাণীদিককে ভাগ করেছিলেন পতঙ্গতে, পক্ষীতে, মাছে আর হাঙ্গরে, এই চারটা গুরুত্বপূর্ণ বিভক্ত করে। তারপর ছিলেন থিওফ্রাস্ট, উদ্ভিদের শ্রেণীবিন্যাস করেন। তোমার হিস্টোরিয়া প্ল্যান্টেরিয়াম নামক বইয়ে আমরা পাই এটা। তো এই হচ্ছে জিনিস। আর তোমার প্লিনি দ্য এল্ডারও কিন্তু তার বই ন্যাচারাল হিস্টোরিয়াতে কৃত্রিম শ্রেণীবিন্যাস প্রচলন করেন প্রথম, এবং উদ্ভিদ দিককে তোমার দ্বিপদ নামকরণে নথিভুক্ত করেন। যদিও তোমার বাইনোমিনাল নোমেনক্লেচারের ফাদার বা জনক বলা হয় তোমার কেরলাস লিনিয়াসকে। এই ছিল তোমাদের পূর্বের ইয়া, নাকি? তাহলে তোমাদের কোয়েশ্চেন কি থাকছে, প্রথমে ট্যাক্সোনমির উপাদানগুলি কি কি? তোমার ফাদার অফ ট্যাক্সোনমি বা বিন্যাস বিধির জনক কে? দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ প্রথম প্রবর্তন করেন কে? আর একটা হচ্ছে তোমার দ্বিপদ নামকরণ প্রথম প্রাণী ও উদ্ভিদে দুটোই প্রবর্তন করেন কে? তারপর 4 নম্বর হলো নাকি, 5 নম্বর হচ্ছে দ্বিপদ নামকরণের জনককে। অলরেডি আছে, তার লেগে কোনো নাম নেই। জনক কাকে বলা হয়? ব্যাস, এই কোয়েশ্চেনগুলাই তোমাদের এনাফ। আর যদি করবে তাহলে করতে পারো ট্যাক্সোনমি কাকে বলে, নমি কাকে বলে। এলার বাইরে কিন্তু কোয়েশ্চেন আসবে না এখানে। এবার তোমার ট্যাক্সোনমির গুরুত্ব, ট্যাক্সোনমির গুরুত্বগুলো কি কি? দেখো, প্রথম গুরুত্ব হচ্ছে যে আমাদের পৃথিবীতে খুবই ডাইভার্স তোমার জীবের,
তো সেই জীবেদের তোমার সম্পর্কে বর্তমানে ইজিলি জানা সম্ভব হচ্ছে তোমার ট্যাক্সোনমির দৌলতে। 2 নম্বর হচ্ছে তোমার দেখো মানে ইভলিউশন বা পূর্বপুরুষের ধারণা। পূর্বপুরুষের ধারণা, যেমন বলা হয় না মানুষের পূর্বপুরুষ তোমার বাঁদর ছিল, এটা সঠিক কিনা, এই যে ধারণাগুলো এগুলো কিন্তু ট্যাক্সোনমি থেকে এসেছে। তাহলে প্রথমেরটা কী আছে? প্রথমেরটা বললাম তোমার যে জীবেদের সম্বন্ধে জানানো ধারণা। ধারণা নাকি বা সম্পর্কে লেখো, সম্বন্ধের থেকে ভালো সম্পর্কে, জীবেদের সম্পর্কে ধারণা এবং তাদের মধ্যে যে ইন্টারাকশানটা সেটারও ধারণা পায়। যেমন ধরো গরুর সাথে বাঘের কী সম্পর্ক, গরুর সাথে ছাগলের কী সম্পর্ক, গরুর সাথে মহিষের কী সম্পর্ক, এই সম্পর্কগুলো কিন্তু আমরা কোথা থেকে পাই? ট্যাক্সোনমি থেকে সহজে জানতে পারি। পূর্বপুরুষ, যেমন আমি উদাহরণ দিলাম যে মানুষের পূর্বপুরুষ কে ছিল বা মানুষ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, সেটাও কিন্তু আমরা জানতে পারি তোমার ট্যাক্সোনমি থেকে। মানে বিবর্তন সম্পর্কে ধারণা, এটা বিবর্তন সম্পর্কে ধারণা। তাহলে বিবর্তন সম্পর্কে ধারণা পেলাম। আর কি পাই? ধরো যদি নতুন কোনো জীব আবিষ্কার হয়, নতুন জীব আবিষ্কার, তাহলে তার সহজেই তার সম্পর্কে তোমার তথ্য জানতে পারি এবং জীবকে শনাক্ত করতে পারি। তাহলে নতুন জীবেদের সহজ শনাক্তকরণ। কোনো একটা নতুন জীব পাইলে তাদেরকে তুমি সহজেই কী করতে পারবে? শনাক্তকরণ করতে পারবে। তাছাড়া তোমার অনেক কিছু আছে, যেমন কৃষিকাজে তোমার ধারণা আছে, ঠিক কি না? হাইব্রিডাইজেশনের ধারণা আছে। এই সকল ধারণাগুলো আমরা পাই সহজলভ্য হিসাবে তোমার ট্যাক্সোনমি থাকে। তাহলে এই হলো তোমার ট্যাক্সোনমির গুরুত্ব। দেখো ট্যাক্সোনমির গুরুত্ব যারা পড়তে চাইছো তারা এখান থেকে পড়ে নেবে। 5টা গুরুত্ব আছে। এবার আসো তোমাদের আরেকটা আছে তোমার ট্যাক্সোনমি হায়ারার্কি। এ বাবা, এটা বেকার হচ্ছে কেন? মাঝে মাঝে কীভাবে যে টানায় বুঝতেই পারি না, লেখাটাও বেকার হচ্ছে। দেখো হায়ারার্কি শব্দের অর্থ কি? কোনো একটা ধাপে ধাপে সাজানো। যেমন ছোটোবেলায় দেখো না ছোটো বাচ্চারা তোমার এরকম ধাপে ধাপে সাজায়, এই যে এই সাজানোটা, এটাই হচ্ছে তোমার হায়ারার্কি। তাহলে ট্যাক্সোনমিক হায়ারার্কিটা কি? এটা কি জিনিস? দেখো ট্যাক্সোনমিক হায়ারার্কিটা কিছুই নয়, হায়ারার্কি হচ্ছে তোমার বিভিন্ন একক। একক বলতে কি? যেমন ধরো তোমার প্রজাতি, গণ, গোত্র ইত্যাদি। হ্যাঁ, এই যে এই এককগুলো, এই এককের সাহায্যে তোমার জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে
হায়ার আর কি বলে। এই হচ্ছে তোমার হায়ারার্কি। প্রথম তোমার কেরোলাস লিনিয়াস ওনার সিস্টেমা নেচারি, এই যে বইটা আছে এই বইটায় উনি তোমার ট্যাক্সোনমিক হায়ারার্কিটা প্রকাশ করেন। ট্যাক্সোনমিক হায়ারার্কি তোমার 1735 প্রকাশ করেন। দেখো লিনিয়াসের যে হায়ারার্কি ছিল সেখানে তোমার 7টা ধাপ বা হায়ারার্কি ছিল বলতে পারো। তাহলে লিনিয়ান হায়ারার্কিতে তোমার 7টা ধাপ আছে। সাতটি ধাপ আছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে তোমার প্রথমে রাজ্য বা কিংডম, তারপর একটা পর্ব বা ফাইলাম, তারপর একটা হচ্ছে শ্রেণী তোমার ক্লাস, তারপর একটা হচ্ছে বর্গ অর্ডার, তারপর একটা হচ্ছে গোত্র বা তোমার ফ্যামিলি। তোমরা শুনেছো যে কোন গোত্রের গোত্র কি ছেলে মেয়েদের বিয়েতে, তো ওইটাই হচ্ছে ফ্যামিলিটা জানতে চাই যে সে কোন ফ্যামিলি থেকে আসছে। জেনাস, কেউ বলে রাজবংশী, কেউ ধরো কুলীন ব্রাহ্মণ, এরকম যে গোত্র থাকে সেরকম ফ্যামিলিটা তোমার সেখান থেকে আসছে। আর প্রজাতি বা স্পিসিস, এই 7টা তোমার অর্ডার। আর এইগুলো মনে রাখবে সবসময় এরকম টেড়ছাভাবেই লেখা হয়। আর সবচেয়ে তোমার হায়ারার্কিতে সবচেয়ে ছোট একক প্রজাতি, এবং এটাকে এককেই বলা হয় তোমার ট্যাক্সোনমির একক বা বিন্যাসবিধির একক। প্রজাতি, অনেকগুলো প্রজাতি নিয়ে গোত্র হয়, অনেক গণ হয়, অনেকগুলো গণ নিয়ে গোত্র, অনেকগুলো গোত্র নিয়ে বর্গ, অনেকগুলো বর্গ নিয়ে শ্রেণী, অনেকগুলো শ্রেণী নিয়ে পর্ব, আর অনেকগুলো পর্ব নিয়ে রাজ্য। এই হচ্ছে তোমাদের ট্যাক্সোনমিক হায়ারার্কি। এইবার আসো দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ, দুটো পদ নিয়ে নামকরণটাই হচ্ছে তোমার দ্বিপদ নামকরণ। দুটো পদ কি কি? তোমার একটা হচ্ছে গণ, গণ বা জেনাস, আর তোমার প্রজাতি বা স্পিসিস। বাপরে, তোমাদের একটা সবচেয়ে ছোট নিই, যেমন দুটো উদাহরণ নিচ্ছি আমরা। তোমার লেখা আর প্যান্থ্রা টাইগ্রিস আর প্যান্থ্রা লিও। দেখো টাইগ্রিস আর লিও এগুলো হচ্ছে প্রজাতি, এটা বাঘের বিজ্ঞানসম্মত নাম। কার বলো তো? বাঘ। আর এটা সিংহ, এদের বিজ্ঞানসম্মত নাম প্যান্থ্রা টাইগ্রিস আর প্যান্থ্রা লিও।
এটা তো সবসময় ক্যাপিটাল হবে, এটাই কোনো কথাই হবে না, হ্যাঁ। আর এটা তোমার সবসময় স্মল হবে। দেখো প্যান্থ্রা ই জেনাস, তোমার বাঘও প্যান্থ্রার আন্ডারে আসে এবং সিংহ প্যান্থ্রার আন্ডারে আসে, কিন্তু প্রজাতিতে ই লিও আর ই টাইগ্রিস। বুঝতে পারলে দ্বিপদ নামকরণের। আর এখানেও অবশ্য সেম, ক্যারোলাস লিনিয়াস প্রথম দ্বিপদ নামকরণ করেন, তার জন্য ফাদার্স অফ তোমার বাইনোমিনিক্যাল নমেনক্লেচারের বলা হয়। এবার ধরো উদ্ভিদ বা কোনো প্রাণী নতুন প্রজাতি পাইছ, নতুন প্রজাতির নামকরণ পদ্ধতি। এখানে দুটো সংস্থা কাজ করে, একটা হচ্ছে ICBN, এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোডস অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে। আরেকটা হচ্ছে ICZN, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। এই দুটা সংস্থা তোমার করে। এবার দেখো দ্বিপদ নামকরণের নিয়মাবলী আছে, যেটা আমি দিয়ে দিয়েছি, চিন্তা করার কিছু নেই, তোমরা পড়ে নাও। পদ নামকরণ নিয়মাবলী, দ্বিপদ নামকরণের কী কী নিয়মাবলী আছে এটা অলরেডি আমি তোমার প্রোভাইড করে দিয়েছি নিচে। তার আগেও জাস্ট একটু বলে দিই যে তোমরা একটা স্পিসিস নাও যেটা তোমাদের সবচেয়ে বেশি তোমরা জানতে পাও। তো দ্বিপদ নামকরণের নিয়মাবলীগুলি আমি নিচে দিয়ে দিয়েছি, তার মধ্যেও তোমাদের একটু বলে দিই। যেমন তোমার মটর গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পাইজন সেটাইভাম, আমি অলরেডি আগেরটা দিয়েছি। যেমন তোমার ওই সিংহের বিজ্ঞানসম্মত নাম আর তোমার বাঘের, নাকি এটা হচ্ছে তোমার মটরের বিজ্ঞানসম্মত নাম, মটর গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পাইজন সেটাইভাম। দেখো এটা কি, এটা জেনাস আর এটা স্পিসিস। জেনাস নেম সবসময় বড় হাতের হবে, বড় অক্ষরের, মনে রাখবি। স্পিসিস নেম ছোট অক্ষরেরই হবে, প্রথমেরটা ছোট অক্ষর। এটা হচ্ছে ফার্স্ট শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে এটা তোমার ইটালি হরফে লিখতে হয় সর্বদা। যেহেতু আমরা হাতে ইটালিয়ান হরফে লিখতে পারি না, ইংলিশে লিখি, তাই আমরা নিচে দাগ দিই। দেখো আমি দাগ দিয়েছি দুটারই, বুঝতে পারিস। আর এবার কিছু অগ্রাধিকার তোমার আইন আছে, যেগুলো এখানে রুলে দেওয়া আছে, তোমরা পড়ে নাও। প্রথমেরটা কী আছে, কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নামে বিভিন্ন থাকে। যেমন এইখানে তোমরা পাইলে দেখো আছে বিভিন্ন, প্যান্থ্রা টাইগ্রিস আর প্যান্থ্রা লিও। তারপর দেখো কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ হবে, অন্য ভাষায় নামকরণ সিদ্ধ নয়। কোনো একটি প্রজাতির নামে দ্বিপদ যুক্ত হবে এবং উপপ্রজাতির নামে ত্রিপদ যুক্ত হবে। গণের নামের প্রথম অক্ষর বড় হরফের এবং প্রজাতির নামের নাম ছোট হরফে লিখতে হবে। নামের শেষে বিজ্ঞানীর নাম যোগ করার রীতি আছে, যেমন তোমার প্যান্থ্রা লিও লিনিয়াস, এটা তোমার সিংহের বিজ্ঞানসম্মত নাম, কারণ বিজ্ঞানী লিনিয়াস নামকরণ করেছেন। তারপর কি আছে, বিজ্ঞানের নাম, বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে অর্থাৎ ইটালি করে ছাপা হবে। যেমন তোমাদের ইটালিতে থাকে না, এরকম দেখবে আছে, আমি দেখাই দিচ্ছি ইটালি হরফটা। আর কি আছে 6 নম্বর, যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থেকে থাকে বা একাধিক উদ্ভিদের একই নাম হয়ে থাকে, তবে সর্বপ্রথম দেওয়া সিদ্ধ নামটিই গৃহীত হবে। একের অগ্রাধিকার আইন বলা হয় তোমার ল অফ প্রায়োরিটি। 1753 খ্রিস্টাব্দে আগে দেওয়া নামই গ্রাহ্য হবে।
তাহলে এইটা হচ্ছে তোমার দ্বিপদ নামকরণের নিয়মাবলী, পড়ে নিও। হ্যাঁ, আর হ্যাঁ কী বলি, ইটালি হরফ না, এটা দেখাচ্ছি। এই দেখো, এই হরফটাকে বলা হয় ইটালিয়ান হরফ। যাই হোক, ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাকলো নাকি, এখানে আমরা এন্ড করছি। তোমরা অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক আর শেয়ার এই তিনটা করতে ভুলো না।